6 মাসে রাজধানীতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার 2500-এর বেশিরভাগই ছাত্রলীগ কর্মী। নাশকতা পরিকল্পনার অভিযোগ, টাকা দেন সাবেক মন্ত্রীর ভাই। রাজধানীর জেনেভা ক্যাম্পে অভিযান, 32টি ককটেল, মাদক ও ধারালো অস্ত্রসহ 4 জন গ্রেপ্তার। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা চলছিল জানালো সেনাবাহিনী। নিষ্পত্তি হয়নি চুরিহাট্টা, বেইলি রোড, বনানীর এফআর টাওয়ারের মতো আলোচিত অগ্নিকাণ্ডের মামলার। আওয়ামী লীগ আমলের নেতাকর্মীরা আসামি হওয়ায় সময় লাগছে, দাবি আইনজীবীর। শীর্ষ ঋণ খেলাপিদের কাছে আটকে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 85,000 কোটি টাকা। 3 গ্রাহকের কাছেই আছে 40,000 কোটি। রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত একীভূত করার সুপারিশ। এবং গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে ইসরায়েল, একদিনে নিহত প্রায় 60 জন। নেতানিয়াহুকে সতর্ক না করে উল্টো হামাসকে নিশ্চিহ্নের হুমকি ট্রাম্পের। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আতঙ্ক তৈরি করতে রাজধানীতে নাশকতার ছক আঁকছে নিষিদ্ধ ছাত্রলীগ। এরই অংশ হিসেবে বিভিন্ন জেলা ইউনিটের নেতাকর্মীদের ঢাকায় জড়ো করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি পূর্ব রাজাবাজারে ককটেল বিস্ফোরণের সময় হাতে নাতে ধরা পড়া পিরোজপুরের জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে এই গ্রুপটিকে অর্থের যোগান দিচ্ছে সাবেক মন্ত্রীর ছোট ভাই। তবে নাশকতার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে নগরবাসীকেও সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ডিএমপি। রাজধানীর ফার্মগেটে 3 মোটরসাইকেল আরোহী 12 অক্টোবর রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় ধাওয়া দেয় পুলিশ। রাজধানীর পূর্ব রাজাবাজারের গলিতে পালানোর চেষ্টা করলে বাধা দেন স্থানীয়রা। তখন আবারও ককটেল ছুড়ে পালানোর চেষ্টা করে তারা। ধোঁয়ায় ছেয়ে যায় পুরো গলি, আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। দুজন পালিয়ে গেলেও একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন এলাকাবাসী। এখান থেকে একটা কিছু যেন বাইর করলো, বাইর করে গিয়ে এখানে গিয়ে একটা ফাটাইলো। এরপর পিছনটা দেখলে একটা মোটরসাইকেল আসলো, এরপর আরেকটা ফাটাইলো। পাবলিক সবাই আতঙ্ক হয়ে গেছে। হঠাৎ করে আবার 10-15 মিনিট পরে শুনলাম ওই গলিতে ধরা পড়ছে একজন। এর ঘণ্টাখানেক আগেও ফার্মগেটের কমিশনার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী গত 9 মাসে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে নগরবাসী। ব্যস্ত শহরের মধ্যে হঠাৎ করে এটা হওয়াটা একটা ইম্পসিবল বিষয় আর কি। তো জিনিসটা কেউ কল্পনা করতে পারে না এটা যে হয়েছে। পুরো এলাকা একটা ভয় বিধ্বস্ত হয়ে গেছে। বর্তমান পরিস্থিতি মানুষ সামাল দিতে ভয় কাজ করতেছে, কিন্তু সামনে নির্বাচন পরিস্থিতি কি হয়। পূর্ব রাজাবাজার থেকে আটক হওয়া আরিফুল ইসলাম হৃদয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পিরোজপুর ইউনিটের নেতা। পুলিশ বলছে জেলা সভাপতি অনিরুজ্জামান অনিকের নেতৃত্বে তেজগাঁও সহ ঢাকার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনায় কাজ করছিল তারা। টাকার যোগান দেন সাবেক মন্ত্রী রেজাউল করিমের ছোট ভাই নূরে আলম সিদ্দিকী শাহিন। ফিরোজপুরে জেলা ছাত্রলীগের সভাপতি অনিক আছে, নুরুদ্দিন শাহিন আছে, তাদের আওয়ামী লীগ নেতা, তারপরে সজল মৃদুল আছে। পরবর্তীতে বলছে এই ব্যক্তি তাদের সাথে পরামর্শ, তাদের নির্দেশে এই ককটেলটা বিস্ফোরণ ঘটাইছে এবং সে আমাদের কাছে বলছে যেটা এর জন্য সে কিছু মজুরিও পায়। সাম্প্রতিক সময়ে রাজধানীতে প্রতিটি ককটেল বিস্ফোরণে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত এমন ধারণা দিয়ে ডিএমপি বলছে 9.5 মাসে গ্রেপ্তার হওয়া প্রায় 2500 জনের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে এসেছে। এখানে দেখা যাচ্ছে অনেকেই কার্যক্রম নিষিদ্ধ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। তার বাইরে অনেকেই আসছেন কেবলমাত্র হয়তো একটা মিছিলে অংশগ্রহণ করার জন্য কিছু টাকা পাচ্ছেন সে উদ্দেশ্যে। নিষিদ্ধ সংগঠনের নাশকতা রুখতে নগরবাসীর সহায়তা চেয়েছে পুলিশ। আমরা কঠোর হাতে এগুলো দমন করছি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ককটেল, মাদক এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের ক্যাশিয়ার মান্নান সহ 4 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ধারকৃত ককটেল নিষ্ক্রিয় করে আটককৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা চলছিল বলে জানিয়েছে সেনাবাহিনী। মধ্যরাতে বসিলা আর্মি ক্যাম্পের ভিতর বিকট শব্দে নিষ্ক্রিয় করা হলো উদ্ধারকৃত ককটেল। এর আগে সোমবার রাত 9টায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে পাওয়া যায় 32টি তাজা ককটেল, গান পাউডার এবং মাদক সহ ধারালো অস্ত্র। নাশকতা পরিকল্পনার সন্দেহে বুনিয়া সোহেলের ক্যাশিয়ার মান্নান সহ আরও 3 জনকে গ্রেফতার করে সেনাবাহিনী।
সোমবার বিকেল 4টায় বসিলার ভেতর সন্ত্রাসীদের সহিংসতার পরিকল্পনার খবর পায় সেনাবাহিনী। পরবর্তীতে মোহাম্মদপুর এবং তেজগাঁও থানার সহযোগিতায় জেনেভা ক্যাম্পের ভেতর অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে ক্যাম্পের ভেতর মাদকের আধিপত্য বাড়াতেই চলছিল নাশকতার পরিকল্পনা। সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দল যারা আছে তাদেরকে খবর দেই, তারা এসে দেখে যে এই ককটেলগুলো একদম কম্প্যাক্ট অবস্থায় রেডি করা এবং এটি রেডি টু ফায়ার। কিছু প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে। হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে। আজ যেভাবে হাতে নাতে বিস্ফোরক দ্রব্য সহ ধরা পড়েছে, তো আশা করি আইনগতভাবে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে উদ্ধারকৃত 32টি তাজা ককটেল নিষ্ক্রিয় করা হয় বসিলা আর্মি ক্যাম্পে। সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন অভিযান চলমান থাকবে বলে জানানো হয়। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। 2012 সালে আশুলিয়ার তাজরিন ফ্যাশন গার্মেন্টস অগ্নিকাণ্ড থেকে শুরু করে গেল বছর বেইলি রোডের গ্রিন কোজি কর্টেজ ভবনের অগ্নিকাণ্ড কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা আদালতে নিষ্পত্তি হয়নি এখনও। মামলার আসামির তালিকায় বিগত সরকারের রাজনৈতিক নেতাকর্মীরা থাকায় তদন্ত ও বিচার কাজে এত সময় লাগছে বলে জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী মন্তব্য করেন, দায়ীদের বিচারের আওতায় না আনায় দেশে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। রাজধানীর মিরপুর বিমানবন্দর, চট্টগ্রামের ইপিজেড, কক্সবাজারের বিশ্ববিদ্যালয়, একের পর এক অগ্নিকাণ্ডে চোখের সামনেই পুড়ে ছাই সব। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চিরচেনা অধ্যায় আর্থিক সহায়তা আর তদন্ত কমিটি গঠন। কিন্তু আদালতে খোঁজ নিয়ে দেখা যায় এসব ঘটনায় হওয়া কোনো মামলাই নিষ্পত্তি হয়নি। বিচার প্রক্রিয়ায় এমন অনিশ্চয়তায় বিচারের আশা হারিয়ে ফেলছেন ভুক্তভোগীরা। 2019 সালে চকবাজারের চুরিহাট্টা ও বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলা আদালতে এখনও বিচারাধীন। একই অবস্থা 2021 সালে পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের মামলাও। 2024 সালে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনের মামলার তদন্ত শেষ হয়নি এখনও। 2021 সালে মগবাজারের রাখিনীর ভবনের বিস্ফোরণের মামলায় এখনও গ্রেফতার হয়নি কেউ। তবে বিচার কাজে কিছুটা এগিয়ে আছে 2012 সালে আশুলিয়ার তাজরিন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের মামলা। গার্মেন্টস মালিক সহ 13 জনের বিচার শুরু হলেও মামলা আটকে আছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। অনেক মামলাতে ফ্যাসিস্টের বিভিন্ন সহযোগীরাও এটার সঙ্গে ছিল, যার জন্য তারা সাক্ষীদেরকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখায় এবং সাক্ষীরা সেখানে অনেকে আসতে পারে নাই। যেহেতু এখন এটা সাক্ষী পর্যায়ে আছে, আমরা এখন চেষ্টা করছি যে সাক্ষী এনে মামলাগুলোকে দ্রুত সময়ের মধ্যে মামলাগুলো শেষ করা। সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান বলছেন, দায়িত্ব অবহেলাকারীদের বিচারের আওতায় না আনার কারণেই এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি। এটা যদি দুর্ঘটনা হয় তাহলে অবশ্যই এখানে কারো না কারো অবহেলা আছে এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়টা রয়েছে। সব জায়গায় কিন্তু আমরা দেখি যে অনিয়ম, দুর্নীতি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটানো। এই দুর্ঘটনাগুলির কিন্তু প্রকৃত বিচার হচ্ছে না, এটা একটা অন্যতম কারণ। দেশে চলমান অগ্নিকাণ্ডে কারো ষড়যন্ত্র থাকলে তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা এবং ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর পরামর্শ দেন আইনজীবী। দায়িত্বে গাফলতি নাকি নিছক দুর্ঘটনা, সামান্যই প্রশ্নের উত্তর আটকে আছে আদালতের বিভিন্ন এজলাসে। হয়তো একটি বিচারের দৃষ্টান্ত রুখে দিতে পারে ভবিষ্যতের আরও একটি ট্র্যাজেডি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মাত্র 3 গ্রাহকের কাছে আটকে আছে জনতা ব্যাংকের 40,000 কোটি টাকা। এভাবে শীর্ষ ঋণ খেলাপিদের কাছে 85,000 কোটি টাকা আটকে থাকায় এখন নাজুক রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত। পরিস্থিতি তুলে ধরে অর্থ মন্ত্রণালয় এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একীভূত করার সুপারিশ বাংলাদেশ ব্যাংকের। তবে সবল ব্যাংকের সঙ্গে নয়, বরং দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নিয়ে আলাদা ব্যাংক করার পরামর্শ বিশেষজ্ঞদের। সিলিয়া সুলতানার রিপোর্ট। জনতা যেন জনতার নয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়ায় গত 1 বছরে আমানতকারী বেড়েছে জনতা ব্যাংকে, তবে ফেরেনি ঋণের আকারে দেওয়া আমানতকারীদের 53,848 কোটি টাকা। সেখানে অ্যাননটেক্স, বেক্সিমকো, এস আলমের কাছেই আটকে 40,000 কোটি টাকা। সর্বশেষ তথ্যে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ 120 খেলাপির কাছে গ্রাহকের টাকা আটকে আছে 85,444 কোটি টাকা। জনতা ছাড়াও অগ্রণী ব্যাংকের পাওনা 11,500 কোটি টাকা, রূপালীর 10,100 কোটি টাকার বেশি, সোনালী ব্যাংক পাবে 6,700 কোটি টাকা, বেসিক ব্যাংকের 2,500 কোটি এবং বিডিবিএল এর 500 কোটি টাকা। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপির ঋণ তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের একীভূত করার সুপারিশ মন্ত্রণালয়ের টেবিলে। সুপারিশে বলা হয়, সোনালী ব্যাংকের পরিস্থিতি
পরিস্থিতি তুলনামূলক ভালো হওয়ায় দুর্বল কোনো ব্যাংকে একীভূত করা যেতে পারে। অন্যান্য ব্যাংকের যে সমস্ত ঋণ আছে যেগুলো আসলে বাছবিচার না করে দেওয়া হয়েছে সেগুলো আদায় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার, সেগুলোকে যদি সেই ঋণগুলোকেও যদি সোনালী ব্যাংকের আদায়ের দায়িত্ব পড়ে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা সোনালী ব্যাংকের জন্য চ্যালেঞ্জ হবে এবং সোনালী ব্যাংকের যে এখন যে অ্যাসেট কোয়ালিটি সেটা কিন্তু একটু হতে পারে, পরিবর্তন একটা ইম্প্যাক্ট আসতেই পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে গত 1 বছরে ইসলামী ব্যাংক সহ 6টি দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক। মূলধন ঘাটতি ইতিবাচক ধারায় ফিরেছে। এমন অবস্থায় দুর্বল ব্যাংকের চাপ নড়বড়ে করবে প্রতিটি সূচকে। জনতা ব্যাংক যে লোন ডিসবার্স করেছে তার মধ্যে 75% হচ্ছে এনপিএল। এমনিভাবে কয়েকজন ব্যক্তির হাতে কিন্তু সব টাকা পয়সা দেওয়া, তাহলে এইগুলোকে নিয়ে যদি তারা একটা দুর্বলগুলোকে নিয়ে যদি একটা স্কিম হাতে নেয়, কিছু আর্থিক সহায়তা দিলেও কিন্তু ওইটার ব্যাপারে তারা হয়তো একটা স্ট্রেংথেনিং করার ক্ষেত্রে কিছুটা করতে পারবে। আর ভালো একটা ব্যাংকের সাথে যখন এগুলোকে নিয়ে আসবে তখন কিন্তু তারা বলছে টাকার সহায়তা দেওয়া হবে না, এটা একমাত্র সুবিধা, কিন্তু অসুবিধা কিন্তু অনেক বলতে যে এই ব্যাংকের প্রতি মানুষের যে আস্থাটা একটা সময় ছিল সেই আস্থাতে কিন্তু একটা ফাটল ধরবে। বিশ্লেষকরা বলছেন, সহজ সমাধানে নয়, ঢালাও ব্যাংক মার্জার দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ ফেলবে অর্থনীতিতেও। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার সিডনিতে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি রেস্টুরেন্ট, ফলে জনপ্রিয়তাও বাড়ছে বাংলা খাবারের। এসব রেস্তোরাঁকে কেন্দ্র করে বসে বাংলাদেশিদের আড্ডা, আসে অন্য দেশের লোকও। তবে নতুন প্রজন্মের খাবারের পছন্দের ভিন্নতার বিষয়টি মাথায় রেখে আয়োজন করার পরামর্শ বাংলাদেশিদের। সিডনি থেকে ফিরে সানবির উপরের রিপোর্ট। অস্ট্রেলিয়ার সিডনিতে লেকম্মা এলাকাটি পরিচিত বাঙালি পাড়া হিসেবে। দোকান রেস্তোরাঁতেও বাংলায় লেখা সাইনবোর্ড। যারা কাজ করেন তাদের অধিকাংশই বাংলাদেশি। শুধু লেকম্মা নয়, বাংলাদেশ ছড়িয়ে আছে সিডনির বিভিন্ন এলাকায়। লেকম্মার মতো মিন্টুতেও বাংলাদেশিদের বসবাস বাড়ছে। এখানে আড্ডার কেন্দ্র এখন টুকিটাকি আর নবাব রেস্তোরাঁ ঘিরে। বোরহানি জিলাপি থেকে রসগোল্লা, এমনকি নেহারি, বিরিয়ানি, খিচুড়ি, দেশি মাছ কিংবা ফুচকা চটপটি সবই পাবেন এখানে। নবাব আমাদের এখানে খুব ভালো করছে, কারণ আমাদের মিন্টু কমিউনিটি এখানে অনেক বাঙালির অনেক লোকজন আসে আমাদের বিভিন্ন জায়গায় থেকে। এই রেস্টুরেন্টের কথা আমরা বাংলাদেশ থেকে শুনে এসেছি এবং শুনেছি বাংলা রেস্টুরেন্টের জন্য নট অনলি সিডনি, অল ওভার অস্ট্রেলিয়ার অন্যান্য প্রভিন্সে খুব বিখ্যাত অনেক জায়গাতে এখানে লোকজন আসে। ছুটির দিনে ভিড় জমে বেশ, এজন্য প্যাকেজ অফার, বাফেট বা ভিন্ন রকম আয়োজন করে রেস্তোরাঁগুলো। এসব দিনে কখনো আগেই খাবার বা বসার স্থান অর্ডার দিয়ে বুকিং রাখতে হয়। এই যেমন 1982 সালের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে জড়ো হয়েছেন সিডনিতে। বহুদিন পর তুমুল আড্ডায় বন্ধুরা ফিরে পেয়েছেন সোনালী অতীত। সঙ্গে দেশি খাবারের তৃপ্তির ঢেকুর দিয়ে চায়ের কাপে ঝড় তুলেছেন। আমি নর্মালি চা খাই না, স্পেশালি এত ভালো লাগছে যে আমাকে আবার চা নিতে হয়েছে। সকালে বিরিয়ানি খাওয়া হয়েছে, এখন মাছ ভাত, বেগুন ভর্তা। ইটস এ ভেরি নাইস কম্বিনেশন। অস্ট্রেলিয়াতে অনেক শিক্ষার্থী পড়ালেখা করতে যান। এসব রেস্তোরাঁয় বেশিরভাগই তাদেরকেই দেখা যায় পরিচালনা করতে। সবাই বাঙালি, বাংলায় কথা বলতে ভালো লাগে, প্লাস অলমোস্ট যত বাঙালি এখানে আছে সবাই এখানে ভিজিট করে। মালিকরা বলছেন, ব্যবসার পাশাপাশি বাংলাদেশি খাবার ছড়িয়ে দিতে কাজ করছেন তারা। খাবারের মাধ্যমে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও তুলে ধরতে চান দেশকে। আমরা তো বাংলাদেশকে আসলে এখানে প্রমোট করতেছি। আসলে আমাদের মেইন থিম ছিল যে এখানে যারা অনেক বছর থেকে আছে, যারা বাংলাদেশকে মিস করতেছে, বাংলাদেশের কোয়ালিটি ফুডগুলো পাচ্ছে না, যে আমাদের উই হ্যাভ অ্যামেজিং শেফ and he is doing such a great job. সিডনিতে 50,000-এর বেশি বাংলাদেশির বসবাস। এখানে অন্তত 150 হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান আছে। ধীরে ধীরে এই সংখ্যা বাড়ছে। প্রত্যেকটি রেস্টুরেন্ট এক একটি বাংলাদেশ, এবং এখানে আড্ডা যেমন জমে, তাদের বিভিন্ন অনুষ্ঠান যেমন হয়, তেমনি তারা যারা বাংলাদেশকে মিস করেন তারা এখানে এসে অন্তত কিছুটা তৃপ্তির ঢেকুর তোলেন। সানবির রূপল, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। নারায়ণগঞ্জের খানপুর এলাকায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে বাসা থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্বজনরা জানান, অভিসহ 6 জনকে যুবক
কয়েকজন যুবক হানিফের বিরুদ্ধে একবার ধর্ষণ আবার কখনো ইপটিজিংয়ের অভিযোগ তুলে পরিবারের কাছে টাকা দাবি করে আসছিল। সোমবার দুপুরে অভিসহ 10 থেকে 12 জন যুবক বাসায় এসে মারধর করে হানিফকে বাইরে নিয়ে যায়। তারা হানিফকে এলাকার ওয়াসা অফিসের সামনে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে খানপুর হাসপাতালে ফেলে রেখে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 8টায় হানিফের মৃত্যু হয়। ঘটনার সঠিক তদন্ত সহ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। চলতি বছর চীনের কাছ থেকে 2টি জাহাজ পাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এর মধ্যে বাংলার প্রগতি নামে প্রথম জাহাজটি 23 অক্টোবর ও বাংলার নবযাত্রা নামে দ্বিতীয় জাহাজটি বহরে যুক্ত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। অবশ্য জাহাজ বুঝে পাওয়ার আগেই 22 কোটি টাকায় 3 মাসের জন্য ভাড়া হয়ে গেছে বাংলার প্রগতি। সাখাওয়াত ত্রিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কেনা বাংলার প্রগতি জাহাজের ট্রায়াল চলছে চীনের জিংজিয়াং প্রদেশের বিখ্যাত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান নানায়াংয়ের ইয়ার্ডে। 20 অক্টোবর লন্ডনে বিএসসির কাছে বাই পেপার হস্তান্তর হলো। সব আনুষ্ঠানিকতা শেষে 23 অক্টোবর জাহাজটি বুঝে পাওয়ার দিনে প্রতিদিন 20,000 মার্কিন ডলার হিসেবে ভাড়ায় নিযুক্ত হবে। একইভাবে ডিসেম্বরের 5 তারিখের মধ্যে কার্গো পণ্য ভাড়ায় নেমে যাবে বাংলার নবযাত্রা নামের অপর জাহাজটি। সেকেন্ড জাহাজটা ডেলিভারি ডেট এখন পর্যন্ত যেটা আছে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে যখনই আমাদের ডেলিভারি করবে তার 1-2 দিনের মধ্যে এটাও বাণিজ্যিক ডিপ্লয়মেন্টে চলে যাবে। তো এখন পর্যন্ত আমরা প্রথমটা যেটা পেয়েছি যে প্রায় পার ডে 3 মাসের জন্য চার্টারিং দিচ্ছি, পার ডে প্রায় অ্যারাউন্ড $20,000, যেটা সময়ের সাথে সাথে হয়তো আরও বৃদ্ধি পেতে পারে বলে আশা করছি। এক সময় বিএসসির বহরে 38টি জাহাজ থাকলো, বর্তমানে আছে মাত্র 5টি। এই দুটি যুক্ত হলে সংখ্যা বেড়ে দাঁড়াবে 60টি। তবে এর কোনোটি পণ্য নিয়ে বাংলাদেশের জলসীমা কিংবা চট্টগ্রাম বন্দরে আসছে না। এক্ষেত্রে বাংলাদেশের আমদানি পণ্য বহন করা হলে যেমন ডলার সাশ্রয় হতো, তেমনি প্রতি ট্রিপে দিনের আয় হিসেবে 30,000 মার্কিন ডলার ছাড়িয়ে যেত বলে মত শিপিং বিশেষজ্ঞদের। ইনওয়ার্ড কার্গোর ক্যালকুলেশন অ্যানালাইসিস দরকার এবং অ্যাজ পার পারপাস আমাদের শিপগুলোকে তৈরি করা উচিত এবং রুট এবং এই জিনিসটা ফিক্স করা উচিত। সবশেষ 2018 এবং 2019 সালে চীন সরকারের 1,843 কোটি টাকার আর্থিক সহায়তায় 3টি করে মোট 6টি জাহাজ কিনেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। প্রথমবারের মতো নিজেদের টাকায় নতুন কেনা 199 মিটার দীর্ঘ, 33 মিটার প্রস্থ এবং 18 মিটার গভীরতার বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা 65,000 মেট্রিক টন পণ্য বহনে সক্ষম। ডিজাইনটা তার বাও এবং তার ব্রিজ ডিজাইন যেটা অ্যারোডাইনামিক ডিজাইন অনুযায়ী করা হয়েছে, এতে এর যে স্পিড এবং ফিউল এফিসিয়েন্সি দুটাতে উপকার হবে। জাহাজ দুটি কিনতে বিএসসির ব্যয় হয়েছে 935 কোটি টাকা। 935 কোটি টাকায় চীন থেকে কেনা এ দুটি বাল্ক ক্যারিয়ার 20 বছর নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারবে। আর প্রতি বছর এ দুটি বাল্ক ক্যারিয়ার ভাড়া দিয়ে 200 কোটি টাকা লাভের আশা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারতে যাতায়াত করেন শত শত মানুষ। তবে এসব কার্যক্রম চালাতে হয় জরাজীর্ণ এক ভবনে। ছাদের পলেস্তারা খসে পড়ে এবং দেয়াল ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন 2 থেকে 300 যাত্রী ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন। এদের অধিকাংশেরই উদ্দেশ্য চিকিৎসা অথবা ব্যবসা। কিন্তু দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম প্রবেশ পথের ইমিগ্রেশন কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। ইমিগ্রেশন ভবনের দেয়ালে দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়ছে ছাদের পলেস্তরা। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। ঝুঁকিমুক্ত নয় সাধারণ যাত্রীও। এই যে বিল্ডিং এর এরকম অবস্থায় বাচ্চা কাচ্চা খেলাধুলো করছে, কখন কোন বিপদ ঘটে যায় বলা যাচ্ছে না। বৃষ্টি হয়েছে যেহেতু আরো বেশি ভয় লাগছে। ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছি, বাচ্চারা এখানে খেলাধুলা করতে চায়, কিন্তু আমরা তাদেরকে নিয়ে তো একটু ব্যতিব্যস্ত হয়ে আছি। কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব এই বিল্ডিংটা মেরামত করার জন্য। ইমিগ্রেশন ভবনের ভঙ্গুর অবস্থার কথা স্বীকার করে এটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। আমাদের দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে আমরা অলরেডি এই বিল্ডিং মেরামতের জন্য উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে পুলিশ হেডকোয়ার্টারে পাঠিয়েছি। আশা করতেছি খুব দ্রুতই
আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এটা একটা নতুন ভবন নির্মাণ হবে। অবকাঠামোগত সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমে বাড়ছে দুর্ভোগ। দ্রুত সমাধান করা না হলে আন্তর্জাতিক যাত্রী সেবায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করেন সেবাগ্রহীতারা। সময় সংবাদ, হিলি, দিনাজপুর। রংপুর দেশের উত্তরাঞ্চলের এক ঐতিহ্যবাহী জনপদ। কখনো কৃষিভিত্তিক অর্থনীতি, কখনো বা নিপুণ কারুশিল্প, সবকিছুতেই এই অঞ্চলের মানুষের সৃজনশীলতা নজর কাড়ে। এবার সেই সৃজনশীলতা পেরিয়ে গেছে দেশের গণ্ডি, পৌঁছে গেছে বিশ্বের দরবারে। এখানকার উদ্যোক্তাদের তৈরি নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের নানা দেশে। গবেষকদের মতে যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে তৃণমূলের অসংখ্য উদ্যোক্তা। শাকিল মাহমুদের ছবিতে তাজমুল ইসলামের সাথে রিপোর্ট। পাট, বাঁশ, কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে বাসনপত্র, হাতে বোনা ব্যাগ ও গৃহসজ্জার সামগ্রী। স্থানীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব এসব পণ্য রফতানি হচ্ছে ইউরোপ, মধ্যপ্রাচ্য, এমনকি আমেরিকার বাজারেও। আর বিশ্বমানের এসব পণ্যের উৎপাদক রংপুরের প্রান্তিক উদ্যোক্তারা। সরকারি নানা প্রশিক্ষণ, এনজিও সহযোগিতা এবং ডিজিটাল মার্কেটিং ব্যবস্থার ফলে রংপুরের উদ্যোক্তারা পাচ্ছেন আন্তর্জাতিক অর্ডার। ফলে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে মেড ইন রংপুর খ্যাত পণ্য। হোগলা, কচুরিপানা, পাট, জলপাতা, ব্যানানা ফাইবার এগুলো দিয়ে তৈরি হয়। ইউরোপ কান্ট্রিতে ম্যাক্সিমাম যায়। আমরা যে জায়গা থাকি, যখন যে প্রোডাক্টের অর্ডার আছে আমি কিন্তু সেই জায়গাতে সেই রকম প্রোডাক্ট আমরা চাহিদা মতো দেই। উদ্যোক্তা, কারিগর আর স্থানীয় সম্পদের সম্মিলনে গড়ে ওঠা এই শিল্প আজ বদলে দিচ্ছে রংপুরের অর্থনীতি। কর্মসংস্থানের সুযোগ হয়েছে হাজারো শ্রমিকের। রান্নার সেটটা আমরা দিনে 4টাও তুলতে পারি, 5টাও তুলতে পারি। বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো হয় সেগুলো আমরা সব এখানে তৈরি করি। পাপোশ আমরা 5টা তুলতে পারি দিনে, 5টায় 300 আসে। গবেষকদের মতে দেশের অর্থনীতিতে অবদান রাখা এমন উদ্যোক্তাদের প্রয়োজন যথাযথ পৃষ্ঠপোষকতা। আমাদের রাজধানীমুখী যে অর্থনীতি, সেই অর্থনীতিকে আমাদের গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়া সম্ভব এবং একই সাথে এর মধ্যে দিয়ে নানা রকম সেবা এবং পণ্য কিন্তু আসলে নিশ্চিত করা সম্ভব। এরই মধ্যে রংপুরের শতরঞ্জি স্বীকৃতি পেয়েছে জিআই পণ্য হিসেবে। স্থানীয় কাঁচামাল আর উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে রংপুরের তৈরি হস্তশিল্প বিশ্ব বাজারে যে পরিচিতি পেয়েছে তা শুধু দেশের জন্য গর্বের নয়, একই সাথে রপ্তানির যে সম্ভাবনা তৈরি হয়েছে তা আগামীর উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণাও বটে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রংপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের আরেক নাম রেলযাত্রা। ঢাকাগামী 2টি মাত্র ট্রেনে যাত্রী চাহিদার 20% টিকিট দিতে পারছে না রেলওয়ে কর্তৃপক্ষ। অনলাইন ও কাউন্টার দুই মাধ্যমেই টিকিট পেতে হয় যুদ্ধ করে। যাত্রীদের দাবি, এ সমস্যা সমাধানে বাড়াতে হবে ট্রেন ও বগির সংখ্যা। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন রংপুর এক্সপ্রেস। এছাড়া কুড়িগ্রাম এক্সপ্রেস যাত্রা বিরতি দেয় রংপুরে, কিন্তু ট্রেন দুটিতে দৈনিক চাহিদা অনুযায়ী টিকিট পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। অনলাইনে সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় কাউন্টারে মেলে না। যাত্রীরা বলছেন চাহিদার 20% টিকিট দিতে পারছে না রেল কর্তৃপক্ষ, এতে বেড়েছে ভোগান্তি। সাধারণ মানুষরা তো অনলাইনে কাটতে পারে না, সবাই তো সরাসরি আসে, তারা কি করবে? এখানে একটা ট্রেন আসলে অনেক কম, আসন সংখ্যা কম। এটা একটা বিভাগীয় স্টেশন, কিন্তু বিভাগীয় স্টেশনের মধ্যে বিভাগীয় কার্যক্রম নেই। যদি আরও একটা ট্রেন বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে সমস্ত যাত্রীদের জন্য আমি মনে করি সুবিধাটা পাওয়া সম্ভব। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও রেল কর্তৃপক্ষের উদাসীনতা অত্যন্ত হতাশাজনক। রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে যে রেল মন্ত্রণালয় রয়েছে বরাবরই উদাসীনতার পরিচয় দিয়েছে। আমরা মনে করি যে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য এখানে রেলকে ঢেলে সাজানো উচিত। দেশ যখন মেট্রো রেলের যুগে, তখন উত্তরের জেলা রংপুরবাসীর আরেক ভোগান্তির নাম ট্রেন যাত্রা। এ বিষয়ে দায়সারা বক্তব্য কর্তৃপক্ষের। যেহেতু 100% অনলাইনে টিকিট এখন সব, সেখানে রংপুরবাসীর জন্য পার্সোনালি তো কিছু করার তো সুযোগ নেই। প্রতিদিন রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস গড়ে 650 যাত্রী বহন করে। কুড়িগ্রাম এক্সপ্রেসে রংপুরের জন্য আসন সংখ্যা বরাদ্দ মাত্র 154টি, আর রংপুর এক্সপ্রেসে বরাদ্দ 199টি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। শহরের প্রবেশ মুখেই যেন টার্মিনাল, সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা রেখে আলাদাভাবে ঠাকুরগাঁওয়ের ট্রাক টার্মিনাল স্থাপন করা হয়, কিন্তু সেখানে না রাখা হচ্ছে না ট্রাক।
শহরের প্রবেশমুখ আর মহাসড়কের পাশেই করা হচ্ছে যত্রতত্র পার্কিং। এতে যানজট লেগে থাকার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর চলতে থাকা এমন দুরবস্থা নিরসনের উদ্যোগে গতানুগতিক আশ্বাস প্রশাসনের কর্মকর্তাদের। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। শহরকে যানজট মুক্ত রাখতে সকাল থেকে কাজ করেন ট্রাফিক পুলিশের সদস্যরা, কিন্তু মহাসড়কের পাশে যত্রতত্র পার্কিং করা হয় ট্রাক। ঠাকুরগাঁও শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকার প্রতিদিনের চিত্র এমন। অথচ শহরের মাত্র 2 কিলোমিটার দূরে সব রকম সুযোগ সুবিধা দিয়ে মহাসড়কের পাশেই নির্মাণ করা হয়েছে ট্রাক টার্মিনাল, কিন্তু সেখানে পার্কিং না করায় সবসময়ই ফাঁকা পড়ে থাকছে। শহরের প্রবেশ মুখে পার্কিং করে রাখা হচ্ছে সারি সারি ট্রাক। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। এ অবস্থা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। নির্দিষ্ট একটা স্থান আছে, ট্রাক টার্মিনাল আছে, সেখানে রাখতে পারে। রাস্তার দুই ধারে গাড়িগুলো রাখছে, এতে দুর্ঘটনার প্রবণতা বাড়ছে। এখানে পর মাসে মাসে দুই চারটা করে ঘটনা ঘটতেছে। সবাই যদি সবার জায়গা থেকে মন থেকে চায় যে এখানে ট্রাক টার্মিনালটা আমরা সবার সহযোগিতা এটা এস্টাবলিশ করব, তাহলে অবশ্যই এস্টাবলিশ হবে। শহর যানজট মুক্ত রাখতে চেষ্টা চলছে বলে জানায় জেলা প্রশাসন। বিভিন্ন উপজেলার ইউনিয়নের গাড়িগুলো এখানে চলাচল করে, সেটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। এটা চেষ্টা করতেছি, হয়তো ভবিষ্যতে এটা নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করব। 2017 সালে সদরের জগন্নাথপুর এলাকায় 30,000 বর্গফুট জমিতে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ট্রাক টার্মিনালটি নির্মাণ করা হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সরকার আসে যায়, কিন্তু 50 বছরেও মাইলা নদীতে সেতু জোটেনি দিনাজপুরের ঘোড়াঘাটের দেউলিঘাট এলাকার মানুষের কপালে। নিজেদের অর্থ দিয়ে কাঠ দিয়ে তৈরি করছে একটি সেতু, যা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে 9 গ্রামের মানুষ। তবে সেতু নির্মাণের আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়নের দেউলিয়াঘাট এলাকাকে সদর উপজেলার ওসমানপুর থেকে ভাগ করেছে মাইলা নদী। নিজেদের অর্থায়নে যোগাযোগ অব্যাহত রাখতে তাই কাঠের এই সেতু নির্মাণ করেন স্থানীয়রা। তবে শুকনা মৌসুমে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষাকালে হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। সিমেন্টের খুঁটির উপর ভাঙাচোরা বাঁশ কাঠের সাঁকোটি পার হতে বেশ ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। তাদের অভিযোগ, 50 বছর ধরে ব্রিজের জন্য দাবি জানিয়ে আসলেও হয়নি সমাধান, শুধুই মিলেছে প্রশাসনের আশ্বাস। 8 থেকে 10টা গ্রামের লোক আমরা এই ব্রিজের উপর দিয়ে চলাচল করি। ব্রিজটা ভাঙে গেছে, সবকিছু হয়ে গেছে, কোনো মেরামতের ব্যবস্থা নাই। অসুখ বিসুখ হলে রাস্তাঘাটের জন্য নদী নৌকা পার হতে হতে আদা মারা হয়ে যায়, যাবা পারে না। পুলের জন্য ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না, বন্ধ থাকে। এখানে মাটি টেস্ট হলে সে হলে, কিন্তু কোথায় কাজ তো হয় না। অবশ্য বরাবরের মতো আবারও ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন স্থানীয় জনপ্রতিনিধি। এলজিডি দপ্তরের সাথে যোগাযোগ করে এটা পরিদর্শন পূর্বক এবং তদন্ত পূর্বক আমরা একটা প্রস্তাবনা অলরেডি পাঠিয়ে দিয়েছি। আশা করি এটা খুব দ্রুত এটা বাস্তবায়ন হবে। দেউলিয়াঘাট কাঠের সেতু দিয়ে অন্তত 9 গ্রামের মানুষ চলাচল করে। সময় সংবাদ, হিলি। মৌসুমের শুরুতেই এবার ব্যাপক হারে আগাম আলু রোপণ শুরু করেছেন নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকরা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হলেও পুরো অক্টোবর জুড়ে চলবে এই কার্যক্রম। কম খরচে বেশি আলু উৎপাদনের লক্ষ্যে সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। যেন অপেক্ষায় ছিলেন কৃষকরা। এবার আগাম ধান কাটা শুরু হওয়ার সুযোগ কাজে লাগাচ্ছেন নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকরা। জমি থেকে ধান উঠতেই আগাম আলু রোপণের জন্য প্রস্তুত করা হচ্ছে জমি। সার ও কীটনাশক ছিটানো, সারিবদ্ধভাবে লাইন সোজা করে বীজ আলু বসিয়ে দুই পাশে মাটি দিয়ে বেঁধে দেওয়া, রোলার দিয়ে সারিবদ্ধ মাটি চাপ দেওয়া সহ নানাবিধ পরিচর্যার কাজে ব্যস্ত কৃষকেরা। জমিতে বীজ আলু রোপণের পর থেকে 50 থেকে 60 দিনের মধ্যে এই আলু ঘরে তোলা যাবে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে অক্টোবরের শেষ পর্যন্ত চলবে আগাম আলু রোপণের এই কর্মকাণ্ড। কৃষকেরা বলছেন, শুরুতেই সার সংকট ও বর্তমানে বাজারে আলুর মূল্য কম থাকলেও আলু লাগাতেই হবে। জমি ফেলে রাখা যাবে না। লাভ কম হলেও অন্য ফসলে তা পুষিয়ে নেব। আগাম আলুর কারণে কাজ পাচ্ছে শ্রমিকেরা। এতে আমাদের লস হোক আর লাভ হোক, তারপরও আমাদেরকে লাগাইতে হয় এই কারণে যে আমার জমি আছে। আলুর দাম কম দেখিয়া বেতন আছে বলে কাটতেছি, কিন্তু সারের সংকট খুব। আগাম আলু আছে বলি আমরা কাজ পাচ্ছি,
আমরা ডেইলি দিন কাজ করতেছি। বর্তমান মাঠে কাজ করতেছি, 500 টাকা হাজিরা করে আমি পাইছি। কিভাবে ফলন বাড়ানো ও উৎপাদন খরচ কমানো যায়, রাসায়নিক সারের বিকল্প হিসাবে কেঁচো সারের ব্যবহার বৃদ্ধি করা সহ নানাবিধ কারিগরি সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ, বলেছেন কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগ থেকে আমরা নিয়মিত পরামর্শ প্রদান করছি যেন সঠিকভাবে আলু চাষ করে কিভাবে খরচ কমিয়ে আনা যায় এবং সেই সাথে ফলন বাড়ানো যায়। প্রতি বছরের ন্যায় এবারেও নীলফামারীতে আগাম আলু চাষ হবে প্রায় 8000 হেক্টর জমিতে। তার মধ্যে শুধুমাত্র কিশোরগঞ্জেই চাষ হবে 6660 হেক্টর। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। সরকারিভাবে আলুর ক্রয় দর 22 টাকা নির্ধারণ করা হলেও তা বাস্তবায়নে নেই কার্যকরী উদ্যোগ। এতে শুধু রংপুর বিভাগে এবার হিমায়িত আলুতে কৃষকের লোকসান হবে অন্তত 2000 কোটি টাকা। যদিও সংশ্লিষ্টদের দাবি আলুর ন্যায্য দাম নিশ্চিতে মনিটরিং অব্যাহত রয়েছে। তরিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলে 1,19,739 হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছে 32,30,682 মেট্রিক টন। বিক্রির পরও বিভাগের 116টি হিমাগারে আলুর মজুদ হয় 11,09,692 মেট্রিক টন। মৌসুমের শেষে এসেও সেই আলুর মজুদ এখনও 9,36,283 মেট্রিক টন। প্রতি কেজি আলু উৎপাদনে বীজ, সার, কীটনাশক, সেচ সহ অন্যান্য হিসাব মিলিয়ে খরচ পড়েছে 20 থেকে 22 টাকা। সবশেষ হিমাগারে রাখতে প্রতি কেজি আলুতে উৎপাদন খরচ বাদেও যুক্ত হয়েছে আরও 60 টাকা। তবে বর্তমানে রংপুরের হিমাগারগুলোতে আলু বিক্রি হচ্ছে 9 থেকে 9.5 টাকা কেজিতে। বলা চলে, চলতি মৌসুমে শুধু রংপুর বিভাগে হিমায়িত আলুতে কৃষকদের লোকসান গুনতে হবে অন্তত 2000 কোটি টাকা। আমাদের যে এমন একটা করুণ অবস্থা হয়ে গেছে যে আমরা শান্তি করি একটা বস্তা আমরা আলু বেচে যে আমরা 1 প্লেট ভাত খাবো 1 পিস গোশ দিয়ে, এই খাওয়াটা আমাদের জুটতেছে না। আমার অবস্থা শেষ, পয়সা করি আমার টের নাই। এখন আগামীতে আলু আবাদ করবো, সে টাকাও নাই। এই তেল সার যেগুলো খরচ করিয়ে যে আলু আবাদ করছি, এলে স্টোরের টাকাটাও মারছি। কৃষকদের লোকসানের কথা ভেবে সরকারিভাবে 27 আগস্ট হিমাগার থেকে আলুর দাম প্রতি কেজি 22 টাকা নির্ধারণ করে দিলেও তা বাস্তবায়ন হয়নি। তবে ক্রেতা সংকটে সরকারি দর বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না দাবি কৃষি বিপণন অধিদপ্তরের। বাস্তবে বিক্রি কম হওয়ার কারণে আর সময় কম থাকার কারণে আর লোকজন এই 22 টাকাটা পাচ্ছে না। কার্যকরী কোনো পদক্ষেপ নাই বিধায় সবাই আশঙ্কা করতেছে যে আলু স্টোর থেকে খালাস হবে না। সংকট সমাধানে পরিকল্পিত চাষের পাশাপাশি বিশ্ববাজারে দেশীয় আলুর চাহিদা তৈরিতে টেকসই পরিকল্পনা গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। এক চরে বসতি গড়লেও কয়েক বছরে আবার যেতে হচ্ছে অন্য চরে। এভাবেই দিনের পর দিন যাযাবরের মতো দিন কাটাচ্ছেন কুড়িগ্রামের প্রায় 500 চরের 2000-এরও বেশি পরিবার। প্রতিবছর নদী ভাঙন আর উজানের ঢল মোকাবিলা করতে না পারায় ভোগান্তিতে আছেন নদী তীরের আরও অন্তত 5 লাখ মানুষ। ক্ষতি কমাতে চর বিষয়ক মন্ত্রণালয় এবং স্থায়ীভাবে নদীর তীর রক্ষার দাবি পরিবেশবাদীদের। তবে বন্যা ও ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। বাচ্চা সৈকতের পাঠানো তথ্য ও জামিন মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। তীব্র ভাঙনের মুখে ঘরবাড়ি ও আসবাবপত্র নৌকায় উঠিয়ে এক চর থেকে আরেক চরে যাচ্ছেন বাসিন্দারা। সেখানে নদীর বুকে জেগে ওঠা নতুন চরে মিলছে কোনো রকমে বেঁচে থাকার ঠাঁই, আবার কখনো বন্যা ভাসিয়ে নিচ্ছে ঘরবাড়ি, নষ্ট করছে ফসল। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও গঙ্গাধরের ভাঙনে প্রতি বছর বসতভিটা বদলাতে বাধ্য হচ্ছে 2000-এর বেশি পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, বৃষ্টি না হলেও অসময়ে ভারত থেকে নেমে আসে পাহাড়ি ঢল। সে ঢল মোকাবিলায় সরকারি ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয় দুরবস্থা। এক চরে বসতি গড়লে কয়েক বছরের মধ্যে আবারও যেতে হয় অন্য চরে। একই কারণে ভোগান্তিতে নদী তীরের অন্তত 5 লাখ মানুষ। নদী তো ভেঙে আসতেছে, আমাদের এখানেও তো ভেঙে চলে যাচ্ছে। বাড়ি ঘর দুয়ে তো ভাঙা শেষ, কি কমো বাবুরে। যিনি জানাতে থুবে তার কোনো আস্তর নাই। চর ভাঙে আর এক চরে যাই
ও চর ভাঙ্গে আর এক চরে যাই। 20-25 বছর হইলো আমরা ধরে নিয়ে চরে থেকেও চরে যাই, ও চরে থেকেও চরে যাই। ওই পাশে ভূমি বাড়ির মধ্যে নিয়ে যাকবেন নাকি? হ্যাঁ, মানুষের জায়গার মধ্যে যাকবেন নাকি? ওখানে 2-1 বছর থাকতে পারবো না, তারও ঠিক নেই, নদী ওখানে ভাঙনি। ঘর ডোয়া ছিল, কয়টা টিন দিয়ে ছাইলা দিছিলাম, ছাইলারও তুফানে ব্যাগ ভাঙ্গে চিরানো গেছে। বাড়ি ঘর তুলতে আর ফেরা আয় শেষ। দ্রুত গতিতে নদী শাসনের কাজ না করে, নদীর পার বাঁধ না দেয়, তাহলে এটাও 2-1 বছরের মধ্যে এই ইউনিয়নটি মানুষের থেকে বঞ্চিত হয়ে যাবে। পরিবেশ কর্মীরা বলছেন রজলবায়ু পরিবর্তনের নেতিবাচক ফল ভোগ করতে শুরু করেছে এই অঞ্চলের মানুষ। ক্ষতি কমাতে চর বিষয়ক মন্ত্রণালয় ও স্থায়ীভাবে নদীর তীর রক্ষার দাবি তাদের। 20 থেকে 25 বছর আগে কিন্তু এরকমটা ছিল না। তখন ছিল এই নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি এবং পানির প্রবাহ ছিল, কিন্তু এখন হঠাৎ করে পানি আসে, আবার হঠাৎ করে পানি নেমে যায়। পানি আসে যখন হঠাৎ করে নেমে যায়, তখন এই দুই পাড়ে পার ভাঙা শুরু হয়ে যায়। এক এক ডিপার্টমেন্টের সাথে এক এক ডিপার্টমেন্টের কোনো সম্পর্ক নেই। চর বিষয়ক মন্ত্রণালয় করতে পারি, তাহলে ওই মন্ত্রণালয়ে সব কিছুই তখন আমরা বুঝতে পারবো কোনটি ভাঙলো বা কোনটি কোথায় ডুবুচর হয়েছে, কোথায় নদী ভাঙন হচ্ছে, এটা হিসাবও রাখতে পারবো। বন্যা ও ভাঙন রোধে দীর্ঘমেয়াদে পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পার্মানেন্টলি আমরা নদীর 2 তীর যখন বাধাই করে ফেলতে পারবো ব্লক দ্বারা, এবং বিআইডব্লিউটি এখানে ড্রেজিং করছে, ড্রেজিংগুলো যখন সম্পন্ন হয়ে যাবে তখন উজান থেকে যেহেতু এখানে পানি নেমে আসে, এই জেলায় হিউজ পরিমাণ পানি নেমে আসলো, এই পানিটা পরিবহন হয়ে দ্রুত নেমে যেতে পারবে, মানুষজনের ক্ষয়ক্ষতির আশঙ্কা একেবারেই কমে আসবে। কুড়িগ্রামের প্রায় 186 কিলোমিটার নদী পথে প্রায় 500 চর রয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। হামাসকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গোষ্ঠীটি চুক্তি না মানলেই তাদের নিশ্চিহ্ন করা হবে। এদিকে উপত্যকাটিতে চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই ইসরায়েলের বিমান হামলায় গত 24 ঘন্টায় নিহত হয়েছেন 60 ফিলিস্তিনি। 2 ইসরায়েলি সেনার মৃত্যুর দায় হামাসের ওপর চাপালেও তা অস্বীকার করেছে গোষ্ঠীটি। তাই চুক্তি রক্ষা করতে ইসরায়েলে গেছেন ট্রাম্পের জামায়াতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ সহ শীর্ষ মার্কিন কূটনীতিকরা। দীর্ঘ প্রতীক্ষার আন্তর্জাতিক মহলের চাপে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা সংঘাতের অবসান হয়েছিল কয়েকদিন আগে। তবে যুদ্ধবিরতির পরও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ইসরায়েল চুক্তি ভঙ্গের অভিযোগ চাপিয়েছে হামাসের উপর। যদিও এমন দাবি অস্বীকার করেছে তারা। তাই হামাসকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গোষ্ঠীটি চুক্তি না মানলেই তাদের নিশ্চিহ্ন করা হবে। যদিও তিনি বলেছেন মার্কিন সেনারা সরাসরি হস্তক্ষেপ করবে না, তবে ইসরায়েল দ্রুত অভিযান চালাতে পারে। এদিকে হামাস বলছে তারা এখনও বাকি ইসরায়েলি বন্দীদের মরদেহ হস্তান্তরে কাজ করছে। ধ্বংসযজ্ঞ ও ধ্বংসস্তূপের কারণে কাজটিতে দেরি হচ্ছে, আর তাই ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা চুক্তি রক্ষা করতে গেছেন ইসরায়েলে। ইউএনআরডব্লিউ এর প্রধান বলছেন, ইসরায়েলের অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। গত 2 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায় থাকা 300টি ইউএনআরডব্লিউ এর ভবন। এতে নিহত হয়েছেন অন্তত 800 জন, আহত হয়েছেন আরও 2600। এদিকে 2 বছরের যুদ্ধের পর আবর্জনা, ধ্বংসস্তূপ, খাদ্য সংকট ও স্বাস্থ্য অবকাঠামো ভেঙে পড়েছে উপত্যকাটিতে। তাই ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক মহল উপত্যকাটিতে দ্রুত সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত 20 কর্মীকে আটক করেছে হাউথি বিদ্রোহী গোষ্ঠী। জাতিসংঘের এক মুখপাত্র জানান, সানার হাদা জেলায় অবস্থিত কার্যালয়ে অভিযান চালিয়ে রোববার ওই কর্মীদের আটক করা হয়। জাতিসংঘের কর্মীরা ইসরায়েলের গুপ্তচর বলে দাবি করেছে হাউথি। আটককৃতদের মধ্যে অন্তত 5 জন ইয়েমেনি নাগরিক এবং 15 জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন। এছাড়া আরও 11 জন জাতিসংঘ কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানের সময় কম্পিউটার, ফোন ও সার্ভার সহ কার্যালয়ের সব যোগাযোগ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে হাউথি বাহিনী। পরিস্থিতি সমাধান ও আটক হওয়া সবার মুক্তির জন্য সরাসরি যোগাযোগ রাখছে বলে জানিয়েছে জাতিসংঘ। ফিনল্যান্ডে বছরের সবচেয়ে রঙিন সময় শরৎ। প্রকৃতিতে যেন রঙের উৎসব। সবুজ পাতা রূপ নেয় লাল, হলুদ আর কমলা সাজে। বনমুগ্ধকর মৌসুমটি অবশ্য জানান দেয় দীর্ঘ শীতের আগমনীকে। ফিনল্যান্ড থেকে বিস্তারিত মহিউদ্দিন মধুর রিপোর্টে।
রাস্তার পাশে সারি সারি গাছ রং মেখে দাঁড়িয়ে, বাতাসে দুলছে পাতা যেন মুক্ত বিহঙ্গে নকশা করেছে কেউ। গাছের পাতা নাকি ফুল, কি ফুটে আছে ফারাক করা দায়। বলা যায় পাতাবাহার মহাসম্মেলন, ঠিক ক্যালেন্ডারের পাতায় আঁকা সেই ল্যান্ডস্কেপ। উত্তরের দেশ ফিনল্যান্ডে চলছে শরৎকাল। বছরের এই সময়টায় প্রকৃতি যেন তার সব রং নিয়ে বসে যায়। সবুজ পাতাগুলো সাজে বর্ণিল রূপে। রং বদলের এই উৎসব ফিনিশদের কাছে রুস্কা নামে পরিচিত। ঋতু পরিবর্তনের রঙে অন্যরকম উৎসবের আমেজ চারপাশে। বাসাবাড়ি, অফিস, রাস্তাঘাটের আশপাশে সব গাছ আভা মেলে বসেছে। সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়টাতেই ফিনল্যান্ডের প্রকৃতি বদলে নেয় তার সাজ। সূর্যের আলো কমে আসে, তাপমাত্রা নেমে যায় আর গাছের পাতা হারায় তাদের সবুজ রং। তখনই ফুটে ওঠে লুকিয়ে থাকা হলুদ, কমলা, সোনালী আর লাল রং। শরতের রঙিন দৃশ্য দারুণ উপভোগ্য। ক্যামেরার লেন্সে যতটা না তুলে ধরা যায় তার চেয়ে বেশি টানে খালি চোখে। সপ্তাহখানেকের মাঝেই রঙিন পাতা ঝরে পড়বে মাটিতে আর প্রকৃতি প্রস্তুত হবে দীর্ঘ শীতের। সোনালী রোদে ঝরে পড়া পাতা বার্তা দেয় পরিবর্তন, সৌন্দর্য আর জীবন চক্রের। পাতার রং বদলের পেছনে বৈজ্ঞানিক কারণ থাকলেও জীবনের বোধ ফুটে ওঠে প্রকৃতির আচরণে। চার ঋতুর এই দেশে শরৎকাল দারুণ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আসে, তবে সেটি ক্ষণিকের জন্য। আগাম বার্তা দেয় তুষারপাত আর শীতকালের। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সক্ষমতা আছে বাংলাদেশের বলে মনে করেন স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদ। দ্বিতীয় ম্যাচের আগে কঠিন উইকেটের চ্যালেঞ্জ নিতে ব্যাটাররা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। টানা 4 ম্যাচ পর ওয়ানডে জয়। এবার হাতছানি প্রায় 3.5 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের। শান্ত মিরাজরা প্রস্তুত নিজেদের সেরাটা দিতে, আর ক্যারিবিয়ানরা মরিয়া সিরিজে ফিরতে। 2022 সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের 3-0-তে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। তবে গেল ডিসেম্বরে সেই লজ্জায় ফিরে এসেছিল টাইগার শিবিরে। এবারের সিরিজে 1-0-তে এগিয়ে এই সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সক্ষমতা আছে বাংলাদেশের, এমনটাই মনে করেন স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদ। আমি বিশ্বাস করি আমরা 3-0-তে সিরিজ জিতব। আমি সবসময় বলি আমাদের ক্রিকেটারদের যথেষ্ট মেধা আছে, শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস দুর্বল হলে ফলাফল কখনোই পক্ষে আসবে না। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের উপর আস্থা রাখাটাই ভালো করার মূল মন্ত্র। টাইগারদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে, বিশেষ করে মিডল অর্ডার। সমস্যা সমাধানে মঙ্গুজ ব্যাট দিয়ে ব্যাটারদের ভিন্ন ধর্মীয় অনুশীলন। স্পিন ডিপার্টমেন্ট নিয়েও আশাবাদী কোচ মোশতাক আহমেদ। রিশাদ হোসেনকে ঘিরে তার বড় স্বপ্ন, স্কোয়াডে যুক্ত করা হয়েছে তার আরেক শিষ্য নাসুম আহমেদকে। এই ব্যাট দিয়ে স্পিনারদের গ্র্যাভিটি অনুযায়ী বল হিট করা যায়। টার্নিং উইকেটে আপনার ফুটওয়ার্ক ঠিক না থাকলে খুব সহজেই আপনাকে আউট করে ফেলবে। এমন উইকেটে বল হুট করে নিচে নেমে যায়। আমাদের সিঙ্গেল রান নেওয়ার ক্ষেত্রেও সমস্যা আছে, যার কারণেই এই ব্যাট ব্যবহার করা হয়েছে। আমাদের স্পিন ডিপার্টমেন্ট ভালো করছে। রিশাদ দারুণ একজন বোলার, এশিয়া কাপেও সে ভালো করেছে। তার উপর আস্থা আছে এই ম্যাচেও সে ভালো করবে। প্রথম ম্যাচে মাত্র 133 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এক ব্র্যান্ডন কিং ছাড়া উইকেটে টিকে থাকতে পারেননি কেউই। অনেকে দায় দিচ্ছেন মিরপুরের উইকেটের, কিন্তু পিচ নিয়ে কোনো অভিযোগ নেই ক্যারিবিয়ানদের। এটা স্পিন বান্ধব উইকেট, এ কারণেই তারা আরও একজন স্পিনার দলে যুক্ত করেছে। আমাদের ব্যাটারদের এর সঙ্গে মানিয়ে নিতেই হবে। দেখুন, একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হয়। আমরা এসব নিয়ে পরিকল্পনা করছি। এখান থেকে আমাদের জয় তুলতে হবে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। এর আগে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা 4 ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা। এখন দেখার অপেক্ষা এই সিরিজের জয় দিয়ে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকিয়ে রাখতে পারে কিনা টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 2 পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। স্কোয়াডের নাসুমের অন্তর্ভুক্তিতে একাদশ থেকে ছিটকে যেতে পারেন তানভীর আহমেদ। ওয়ার্কলোড বিবেচনায় এই ম্যাচে থাকছেন না তাসকিন আহমেদ। সুযোগ মিলতে পারে তানজিম সাকিবের। এদিকে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে স্পিনার আখিল হোসেন যোগ করার কথা গণমাধ্যমে এলেও সেটা অস্বীকার করেছে ক্যারিবিয়ানদের মিডিয়া ম্যানেজার।
বড্ড রহস্যময় এই মিরপুরের উইকেট। আপনি যত ভালো ব্যাটারি হন না কেন, এই উইকেটে আপনাকে কঠিন চ্যালেঞ্জ নিতেই হবে। এটা স্পিনারদের স্বর্গ। তাই তো দ্বিতীয় ওয়ানডের একাদশে দুদলই আসবে একাধিক পরিবর্তন। মিরপুরের এই উইকেট নিয়ে সমালোচনার চারদিকে। ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন সামি বলেছিলেন এমন উইকেট তিনি দেখেননি এর আগে কোথাও। তবে তার সেই কথার জবাব দিলেন মুশতাক আহমেদ। তিনি মনে করিয়ে দিলেন ভারতের দিল্লির সেই কালো উইকেটের কথা। আমার ক্যারিয়ারে এমন উইকেটে অনেকবার খেলেছি। অনিল কুম্বলে যে ইনিংসে 10 উইকেট নিয়েছিলেন, দিল্লির সেই উইকেট এর চেয়েও অনেক খারাপ ছিল। তবে যত কথাই হোক না কেন, এই সিরিজ বাংলাদেশের জিততেই হবে। এই 3 ম্যাচ জিততে পারলে বাংলাদেশের সম্ভাবনা থাকবে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে চলে আসার। তাই তো স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে স্কোয়াডে যুক্ত করা হয়েছে নাসুম আহমেদকে। তাকে একাদশে রেখেই পরিকল্পনা আসছে টিম ম্যানেজমেন্ট। তবে সেই হিসাবে কপাল পুড়তে পারে তানভীর আহমেদের। পেস ডিপার্টমেন্টেও পরিবর্তনের আভাস। ওয়ার্কলোড বিবেচনায় এ ম্যাচে থাকবেন না তাসকিন আহমেদ। সুযোগ মিলতে পারে তানজিম সাকিবের। ব্যাটিং ডিপার্টমেন্টে খুব একটা পরিবর্তনের কথা শোনা যায়নি। প্রথম ম্যাচে যারা খেলেছেন তারাই থাকবেন দ্বিতীয় ম্যাচে। তবে গুঞ্জন আছে সুযোগ মিলতে পারে জাকের আলী অনিকের। ফিল সিমন্স এবং মুশতাক আহমেদ লম্বা সময় তার ব্যাটিংটা সামনে থেকে দেখেছেন এবং তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে তিনি খেলবেন কোথায়? শোনা যাচ্ছে যদি তাকে খেলানো হয় তাহলে হয়তো বাইরে রাখা হতে পারে নুরুল হাসান সোহানকে। ওয়েস্ট ইন্ডিজ দলের একাদশেও আসতে পারে একাধিক পরিবর্তন। স্পিন ডিপার্টমেন্টে শক্তি বাড়াতে চেয়েছিল তারাও। গণমাধ্যমের খবর, স্পিন ডিপার্টমেন্টে শক্তি বাড়াতে স্কোয়াডে যুক্ত করা হয়েছে আকিল হোসেনকে। কিন্তু সংবাদ সম্মেলনে এসে সেটা অস্বীকার করেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে হাজারো ক্ষোভ ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন ভক্তরা। তারপরও প্রথম ম্যাচে প্রায় 10,000 দর্শক হাজির হয়েছিলেন এই মাঠে। অনলাইনে টিকিট বিক্রি হয়েছে 8,000-এর বেশি। এ ম্যাচে যার সংখ্যাটা আরও বাড়তে পারে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 6 মাসে রাজধানীতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ। গ্রেপ্তার 2,500-এর বেশিরভাগই ছাত্রলীগ কর্মী। নাশকতা পরিকল্পনার অভিযোগ। টাকা দেন সাবেক মন্ত্রীর ভাই। রাজধানীর জেনেভা ক্যাম্পে অভিযান। 32টি ককটেল, মাদক ও ধারালো অস্ত্র সহ 4 জন গ্রেপ্তার। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা চলছিল, জানালো সেনাবাহিনী। এবং নিষ্পত্তি হয়নি চুরিহাট্টা, বেইলি রোড, বনানীর FR টাওয়ারের মতো আলোচিত অগ্নিকাণ্ডের মামলার। আওয়ামী লীগ আমলের নেতাকর্মীরা আসামি হওয়ায় সময় লাগছে, দাবি আইনজীবীর। এই ছিল সকালের সময়ে। আন্তর্জাতিক সময়ে সঙ্গে থাকবেন সাদিয়া তাসনিম। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।